বন্ধুরা, অনেকে আমাকে কমেন্টে বা মেসেজ করে বলেন যে ডেমনস্ট্রেশন এবং কমিউনিকেশন স্কিল নিয়ে বলুন। আপনারা হয়তো বুঝতে পারেন না, প্রতিটি ভিডিওতে কিন্তু আমি ডেমনস্ট্রেশন পার্টের সাথে কমিউনিকেশন পার্ট নিয়েও আলোচনা করি। এনিওয়ে, আজকের আমি সেটা আপনাদেরকে ক্লিয়ার করে বলবো আজকের ভিডিওতে। এছাড়া আরও একটি বিষয় হলো, অনেকে আছেন যখন ভিডিওগুলি খুলে দেখেন আপনাদের সাবজেক্টের ভিডিও আপলোড করিনি, তখনই আপনারা আমার ভিডিও দেখতে দেখতে অনেকে বেরিয়ে যান। তাহলে বলবো বন্ধুরা, না, স্টপ, একেবারে এটা করবেন না। নাম্বার ওয়ান, আপনারা অনেক সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা যে কোনো জিনিসে সময় কাটান ফালতুভাবে। তার থেকে বন্ধুরা 15 মিনিট বা আধ ঘন্টা সময় কাটিয়ে যদি দেন আমার ভিডিও দেখে, তাহলে কি খুব ক্ষতি হবে? সেইটুকু সময় যদি আমার ভিডিও দেখে কাটান, তাতে ক্ষতি কি? এটা তো একদিকে আপনার পড়াশোনাই হচ্ছে, তাই তো? নাম্বার টু, অন্য বিষয় হলেও অনেক টিপস আমি কিন্তু ভিডিওতে দিয়ে থাকি, যার ফলে যে কোনো সাবজেক্ট নিয়ে থাকা অনেক প্রশ্ন আপনাদের ক্লিয়ার হয়ে যেতে পারে। নাম্বার থ্রি, সবচেয়ে শেষে অনেক টিপস যা সবার জন্য দেওয়া থাকে, তাই ভিডিওটির পেছনে কিছুটা সময় দিলে আশা করি আপনাদের ভালোই হবে। আজকের বিষয়টি শুরু করার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের ভিডিওতে কমিউনিকেশন স্কিল নিয়ে তো বলবোই, তার সঙ্গে কিভাবে বোর্ডে সুন্দরভাবে লিখবেন এবং কিভাবে বোর্ডটাকে সাজাবেন সেটাও বলে দেব। মাথায় রাখবেন, ইন্টারভিউয়ে কেবলমাত্র খুব ভালোভাবে বলে আসলেই হবে না, তার সাথে আপনার মধ্যে সৃজনশীলতা বোধ কতটা আছে তাও দেখাতে হবে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে, তবেই ভালো ফল পাবেন। তাহলে বন্ধুরা, আজকের যে বিষয়টি শুরু করতে চলেছি সেটি হলো ভূগোল বিষয়। তো বন্ধুরা, প্রথমে চলে যাচ্ছি ডেমনস্ট্রেশন স্কিল পার্টিতে। ডেমনস্ট্রেশন স্কিলে আপনাকে যেটি করতে হবে সেটি হলো সুন্দরভাবে বোর্ড ওয়ার্ক করতে করতে পড়াতে হবে। অর্থাৎ যেটি আপনি পড়াবেন বা যে চ্যাপ্টারটি আপনি পড়াবেন, সেই চ্যাপ্টারটি পড়াতে পড়াতে, পড়া বোঝাতে বোঝাতে আপনাকে বোর্ড ওয়ার্ক করতে হবে। এখানে আপনাকে বলতে পারে যে আপনি অষ্টম শ্রেণীর সিলেবাস অনুযায়ী ভূগোল ও পরিবেশ বিষয়ের একটি অংশ ছাত্রছাত্রীদের কিভাবে পড়াবেন দেখান। প্রয়োজনে আপনি কিন্তু সেখানে ব্ল্যাকবোর্ড, চক ডাস্টার ব্যবহার করতেই পারেন। এরকম বললে আপনারা কিন্তু সুযোগটা ছাড়বেন না, আপনারা কিন্তু ব্ল্যাকবোর্ড ওয়ার্ক করবেন এবং সুন্দর করে করার চেষ্টা করবেন। সুতরাং প্রথমে ব্ল্যাকবোর্ডটিকে আপনারা আগে সাজিয়ে নেবেন। প্রথমে যেগুলি ওপরে লিখতে হয় আমি আগেও বলে দিয়েছি, এখনও বলে দেবো। এবারে সাজিয়ে নিয়ে আপনারা আস্তে আস্তে পড়াতে শুরু করবেন এবং পড়াতে পড়াতে যে জিনিসটা করবেন, যেগুলি মেন বিষয় সেগুলোর নিচে যদি কালার চক থাকে, কালার চক দিয়ে আন্ডারলাইন করবেন। যদি কালার চক না থাকে তাহলে সাদা চক দিয়ে সেটিকে বক্স করে দিতে পারেন বা আন্ডারলাইন করে দিতে পারেন। এছাড়া আমি বলে রাখি, যদি হোয়াইট বোর্ড হয় তখন মার্কার পেন দেওয়া হতে পারে, এবং মার্কার পেন হলে তখন কিন্তু কালার মার্কার দিলে তো খুব ভালো, আর যদি তা না দেয় তাও কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই। যে মার্কার আছে সেই মার্কার দিয়ে আপনারা আন্ডারলাইন করুন বা সেটাকে অন্য কিছুভাবে হাইলাইট করার চেষ্টা করুন। তাহলে এবার আপনি কিভাবে পড়ানো শুরু করবেন সেটা এবার বলে দিই। যেমন ধরুন, আমার বোর্ডটাকে আগে সাজাতে হবে বলে দিয়েছি। তো বোর্ডটা হলো এরকমভাবে সাজাবেন, বাঁদিকে লিখবেন তারিখ, তার ঠিক নিচে লিখবেন শ্রেণী অষ্টম, তারপর লিখবেন বিভাগ ক, খ, গ, যা বিভাগ হবে সেটা লিখবেন। এবার চলে যাবেন ডান দিকে, ডান দিকে গিয়ে লিখবেন বিষয়, ভূগোল ও পরিবেশ। চ্যাপ্টারের নাম দিবেন অস্থিত পৃথিবী। আজকের পাঠ বা অদ্যকার পাঠ এটা লিখবেন আগ্নেয়গিরি। এইবারে যেরকম আমি বলেছি, খুব বড় বোর্ড হলে, আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, খুব বড় বোর্ড হলে দেখবেন, যদি মাঝারি বোর্ড হয় তাহলে দুটি ভাগে ভাগ করে দেবেন মাঝখান থেকে লাইন টেনে। যদি খুব বড় বোর্ড হয় তাহলে আপনি 3টি ভাগ করে দিতে পারেন, অথবা একটা কাজ করবেন, এক সাইড দিয়ে লিখবেন। ধরুন বাঁদিক থেকে আপনি লিখছেন, বাঁদিক থেকে লিখতে লিখতে যাবেন, লিখে যেই শেষ হলো তখন একটা লাইন টেনে দিয়ে তারপরের পাটে লিখবেন। এইভাবে আস্তে আস্তে আপনারা বোর্ডটাকে সাজিয়ে লিখবেন, অযথা কিন্তু সারা বোর্ড নোংরা করে বসবেন না। আর একটা জিনিস বলে দিই, যখন দেখবেন যে আপনি বাঁদিকে লিখছেন
তাহলে কিন্তু আপনি ডান দিকে চলে যাবেন না। বাঁ দিকে লেখার হলে বাঁ দিক থেকেই আপনি লিখবেন। এবং তার সঙ্গে বলে রেখে দিই, যখন আপনি বোঝাবেন ঠিক এমনভাবে বোঝাবেন যেন স্টুডেন্টরা বা যে পরীক্ষকরা রয়েছেন সেই পরীক্ষকরা যেন সম্পূর্ণ বোর্ডটি দেখতে পায়। বাঁদিকে লিখলে, ধরুন একটা বোর্ডকে দুটি ভাগে ভাগ করেছেন, বাঁদিকে লিখলে চেষ্টা করবেন ডান দিকে আঁকাটি রাখার। এবারে আপনি আগ্নেয়গিরিটা কিভাবে পড়াবেন, প্রথমে শুরু করতে পারেন এরকম ভাবে যে কারা কালী পুজোর সময় তুবড়ি জ্বালানো দেখেছ? তখন স্বাভাবিকভাবেই কেউ না কেউ বলবে যে আমি দেখেছি, কারণ কালী পুজোতে তুবড়ি জ্বালাবে না এটা হতে পারে না। এবার এর উপরই আপনি প্রশ্ন করতে পারেন, আচ্ছা তুবড়ি জ্বালানোর সময় তোমরা কি দেখেছো বা আপনারা কি তোমরা কি দেখেছো যে কেমন ধরনের হয়? বলেই উত্তরের অপেক্ষা একটু করবেন, বেশিক্ষণ অপেক্ষা করবেন না। এবং তার সঙ্গে বলে রেখে দিয়ে অযথা বেশি প্রশ্ন আপনি নিজে বাড়াবেন না, কারণ বেশি প্রশ্ন আপনি বাড়ালে কিন্তু আপনাকে ফ্যাসাদে নিজেকেই পড়তে হবে, কারণ অযথা আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে ওর মধ্যে থেকেই প্রশ্ন করা হবে। সুতরাং একটু ওয়েট করার পর যদি বলে যে হ্যাঁ দেখেছি, তার যদি ইনফরমেশন দিয়ে দেয় তুবড়ি সম্পর্কে তাহলে তো খুব ভালো কথা। আর যদি না দিয়ে দেয় তখনই আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে বলে বসবেন যে তুবড়ির মতোই মাঝে মাঝে এই পৃথিবীর কিছু কিছু পর্বতের মধ্য দিয়ে আগুন গলিত উত্তপ্ত পদার্থ সমূহ, ছাই, গ্যাস ইত্যাদি বের হয়ে আসে। এই ঘটনাকে বলা হয় অগ্ন্যুৎগম। এবং এটাকে বোঝানোর জন্য আপনি ডান দিকে ছবিটি আঁকতে পারেন। আগে আগ্নেয়গিরিটি বলার সঙ্গে সঙ্গে যে তুবড়ি কথাটা আপনি এক্সাম্পল জানতে চাইছেন, তখন আপনি সঙ্গে সঙ্গে বোর্ডে এঁকে ফেলবেন। বলে রাখি যে খুব সুন্দর করার দরকার নেই, বুঝতে পারলেই হলো। ছবিটাকে কিন্তু আপনি আঁকবেন, তাহলে কিন্তু পরীক্ষক এটা বুঝতে পারবেন যে আপনি ছাত্রছাত্রীদের শুধু পড়াবেনই না, আপনার নিজের মধ্যে একটা অভিজ্ঞতা আছে, সেটা আপনি কিন্তু ওখানে আঁকার মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন। অগ্ন্যুৎগম একটা আগ্নেয় পর্বত আঁকবেন, যেরকমভাবে আপনারা আঁকেন ঠিক সেরকমভাবে এঁকে বোঝানোর চেষ্টা করবেন। এবার দেখিয়ে দেবেন যে দেখো এইভাবে অগ্ন্যুৎগম হয়, যে ভেতরের গলিত লাভা ভেতরের ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, কিভাবে কি হয় সেটা আপনারা বোঝাবেন। এইভাবে বোঝাবেন যে পৃথিবী বা ভূ অভ্যন্তরে প্রচণ্ড উত্তপ্ত গলিত পদার্থ যেটা বাইরে বেরিয়ে আসে তাকে বলা হয় ম্যাগমা। প্রথমে আপনি কি বলেছেন যে অগ্ন্যুৎগম কি, সেই অগ্ন্যুৎগম শব্দটা বাঁদিকে লিখবেন, তারপর ঠিক লিখে দেবেন ম্যাগমা, অর্থাৎ যে পৃথিবীর ভূ অভ্যন্তরে যে প্রচণ্ড উত্তপ্ত গলিত পদার্থ আছে সেটাকে বলা হয় ম্যাগমা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে লিখে সেই ম্যাগমাটিকে আন্ডারলাইন করবেন বা বক্স করবেন। এবারে বলবেন যে এই ম্যাগমা আবার যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা। অর্থাৎ ম্যাগমাটা যখন ভূপৃষ্ঠর বাইরে বেরিয়ে এলো, অভ্যন্তর থেকে বাইরে বেরিয়ে এলো, তখন সেটাকে বলা হচ্ছে লাভা। এই লাভা শব্দটা কিন্তু আপনি ম্যাগমার নিচে বা পাশে যেখানে হোক লিখবেন এবং সেটাকে আন্ডারলাইন করে বুঝিয়ে দেবেন, সাথে করে ছবিতে আপনি দেখাতে থাকবেন যে দেখো এটা কিন্তু ভূ অভ্যন্তর থেকে বাইরে বেরিয়ে এলো, এসে কিন্তু লাভা রূপে প্রবাহিত হচ্ছে। এইবারে আপনি চলে যাবেন পরেরটায়, যেটা হলো কি এই লাভা ভূপৃষ্ঠের বাইরে দুভাবে বেরিয়ে এসে ভূপৃষ্ঠের ওপর জমা হয়। এক প্রকার হলো কেন্দ্রীয় অগ্ন্যুৎগম, অর্থাৎ বিস্ফোরণ সহকারে লাভা নির্গত হওয়া, আর অন্যটি হলো বিদার অগ্ন্যুৎগম। এটা মুখে বলে কিন্তু আপনাকে দেখিয়ে দিতে হবে, একটা কেন্দ্রীয় অগ্ন্যুৎগম আর একটা হচ্ছে কি বিদার অগ্ন্যুৎগম। এবারে কেন্দ্রীয় অগ্ন্যুৎগম এটাকে সমান দিয়ে আপনি লিখবেন যে বিস্ফোরণ সহকারে লাভা নির্গত হয়, আর বিদার অগ্ন্যুৎগম এটার ক্ষেত্রে আপনি লিখবেন যে ভূপৃষ্ঠের ফাটল দিয়ে নিঃশব্দে লাভা নির্গত হয়। এই কথাটি লিখে দেবেন সমান দিয়ে। তাহলে কি হলো, এটাকে আপনি তাহলে কি দেখলেন যে অগ্ন্যুৎগম কি বুঝে গেল ছাত্রছাত্রীরা। এরপর ম্যাগমা কি সেটা বোঝানো গেল, লাভা কি সেটা বোঝানো গেল, এবং তার সঙ্গে সঙ্গে এটাও বোঝানো গেল বিদার অগ্ন্যুৎগম কি এবং কেন্দ্রীয় অগ্ন্যুৎগম কি। এক্ষেত্রে ভূপৃষ্ঠের ফাটল দিয়ে যেটা বেরিয়ে যাচ্ছে নিঃশব্দে, সেটাকে আমি বলে দিয়েছি কি যে বিদার অগ্ন্যুৎগম।
কেন্দ্রীয় অগ্নুদ্গমের ফলে আগ্নেয়গিরি সৃষ্টি হয়, আর বিদার অগ্নুদ্গমের ফলে লাভা মালভূমি সৃষ্টি হয়। এটাকে আপনারা কিভাবে লিখবেন? যেই সমান দিয়ে লিখলেন, এবার একটু ফাঁকা রাখবেন, রেখে দিয়ে সেখানটা লিখে দিলেন যে কেন্দ্রীয় অগ্নুদ্গমের ফলে যে ভূমিরূপটি সৃষ্টি সেটা হচ্ছে কি আগ্নেয়গিরি, এবং বিদার অগ্নুদ্গমের ফলে কি হচ্ছে লাভা মালভূমি সৃষ্টি হয়। লাভা মালভূমি কথাটি লিখে দেবেন, সব কিন্তু লেখার জায়গায় দিয়ে দেবেন। আগ্নেয়গিরির মধ্যে একটি নলাকার ফাঁপা অংশ থাকে, যার মধ্য দিয়ে ভূগর্ভস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে আসে। এটা আপনি কিন্তু দেখাতে থাকবেন বলতে বলতে। এই যে বাইরে বেরিয়ে আসে, এটা যে স্থান দিয়ে ভূগর্ভস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, এটি হলো কি আগ্নেয়গিরির গলা বা ভলক্যানিক নেক বলা হয়। এটা আপনি লিখে দেবেন বাঁ দিকে। তাহলে এবার আপনি বলবেন যে আগ্নেয়গিরির গলা বা ভলক্যানিক নেক কাকে বলা হয়। মাঝে মাঝে কিন্তু আপনি প্রশ্ন করবেন, তখন যদি তার উত্তর দেয় তো ভালো, নাহলে আবার আপনি ছবিতে গিয়ে দেখাবেন যে দেখো আগ্নেয়গিরির মধ্যে একটি নলাকার ফাঁপা অংশ, মানে এই অংশটা দেখতে পাচ্ছ তো, এই অংশটার মধ্যে থেকে কি হচ্ছে ভূগর্ভস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে এসে লাভারূপে প্রবাহিত হচ্ছে। এই অংশটাকে বলা হচ্ছে আগ্নেয়গিরি গলা বা ভলক্যানিক নেক, এবং যে ছিদ্রপথে বেরিয়ে আসে তাকে বলা হচ্ছে কি জ্বালামুখ। এই যে মুখটা দেখতে পাওয়া যাচ্ছে এটাকে বলা হচ্ছে কি জ্বালামুখ। হয়ে গেল। এরপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ। এবারে আগ্নেয়গিরির শ্রেণী বিভাগটা আপনারা যখন পড়াবেন তখন কিভাবে পড়াবেন সেটা এরকমভাবে লিখবেন। আগে ছবিটা যেরকম আছে থাকবে, এবারে লেখার দিকটায় আপনি করবেন কি, এবারে ছবিটিকে মুছেও ফেলতে পারেন, বা এদিকের লেখাটা আপনি মুছে ফেলতে পারেন। বাঁ দিকের লেখাটা মুছে ফেলে লিখবেন যে আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ বলে একটা দেবেন, দিয়ে সেটাকে যেরকমভাবে কেটে দেখানো হয়, শ্রেণীবিভাগটা ছক কেটে যেরকম দেখানো হয় সেরকমভাবে করবেন। সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি, এই তিনটে ভাগে ভাগ করে দেখিয়ে দেবেন। এরপরে সক্রিয় আগ্নেয়গিরি আপনি পয়েন্ট করবেন। এবার সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে আপনি বলতে বলতে দেখিয়ে দেবেন, যে সমস্ত মুখে বলবেন যে যেসব আগ্নেয়গিরি এখনো অগ্নুৎপাত হয়ে চলেছে, তাহলে কি সক্রিয় আগ্নেয়গিরিতে কি হচ্ছে কন্টিনিউয়াসলি, অর্থাৎ এখনো পর্যন্ত অগ্নুৎপাত হয়ে চলেছে। এই কথাটি আপনি সক্রিয় আগ্নেয়গিরি যে পয়েন্টটি করেছেন সেটির পাশে লিখে দেবেন যে এখনো অগ্নুৎপাত হয়ে চলেছে। এটা কি সক্রিয়, বা লিখে দেবেন জীবিত আগ্নেয়গিরি বলে। এই আগ্নেয়গিরি কয় প্রকার? দুই প্রকার আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি সেই একইভাবে আপনি ভাগ করে দেখাবেন। 1 নাম্বার অবিরাম আগ্নেয়গিরি, 2 নাম্বার সবিরাম আগ্নেয়গিরি। এবারে অবিরাম আগ্নেয়গিরি কি, সবিরাম আগ্নেয়গিরি কি, এগুলো বলবেন। আচ্ছা, এরপরে আমি বলে রাখি যে শুধু সংখ্যা বললেই হবে না, তার সঙ্গে সঙ্গে সংজ্ঞাগুলি বলার সাথে সাথে আপনি চেষ্টা করবেন উদাহরণ দেওয়ার, কারণ উদাহরণগুলো কিন্তু মাস্ট। ভূগোল মানেই কিন্তু উদাহরণ থাকতেই হবে। ভূগোল কেন, যে কোনো বিষয় যদি উদাহরণ দেন তাহলে কিন্তু ভালোভাবে বোঝাতে আরও সুবিধা হবে এবং আপনার ইন্টারভিউটি ভালো হবে। আচ্ছা, তো এই গেল ডেমনস্ট্রেশন পার্টটা। তাহলে আপনারা কি বুঝলেন যে সুন্দর করে বোর্ডটাকে সাজাতে হবে, বোর্ডটাকে সাজানোর সাথে সাথে সুন্দরভাবে পড়াতে হবে, এবং পড়াতে পড়াতে বোর্ড ওয়ার্ক করতে হবে, সাথে করে এক্সাম্পল দিতে হবে। এইভাবে আপনাকে সম্পূর্ণ পড়াটাকে সুন্দরভাবে তুলে ধরতে হবে, এবং তার সঙ্গে অবশ্যই ছবি দিতে হবে, এবং ছবিগুলো আপনারা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করে যাবেন। এইভাবে করতে হবে, খুব তাড়াতাড়ি আপনাকে বোঝাতে হবে, টাইমের মধ্যে শেষ করতে হবে, কিন্তু সুন্দর করে বুঝিয়ে শেষ করতে হবে। আপনি কিন্তু পড়াটা ধীরে ধীরে বোঝাবেন না, এমনভাবে বোঝাবেন যেন খুব সহজে ছবির মাধ্যমে উদাহরণ দিয়ে খুব সুন্দর করে বলে বোঝানো যায়। এছাড়া যেটা পড়ে রইল সেটা হলো কি ডেমনস্ট্রেশন পার্টের পরে আসছে কি কমিউনিকেশন স্কিলে আপনাকে কি করতে হবে। কমিউনিকেশন স্কিলে যেটা ধরা হবে সেটা হলো কি প্রশ্ন ধরা হবে। আপনাকে এই আগ্নেয়গিরির এই চ্যাপ্টারের ওপরে আপনাকে প্রশ্ন ধরতে পারে। এছাড়া আপনাকে এই প্রশ্নের বাইরেও অন্য প্রশ্ন করতে পারে। অর্থাৎ কমিউনিকেশন স্কিলে কিন্তু আমি কিন্তু প্রত্যেক দিন এই সাবজেক্টের আলোচনা করার সাথে সাথে প্রশ্নও বলি। অনেকে বুঝতে পারেন এটা কোন পার্টের মধ্যে পড়ছে, এটা কিন্তু কমিউনিকেশন স্কিলের মধ্যে পড়ছে। কমিউনিকেশন স্কিল পার্টটার অর্থাৎ হলো এখানে শুধুমাত্র প্রশ্ন করা হবে, পরীক্ষক আপনাকে প্রশ্ন করবেন।
আগের পার্টে অর্থাৎ ডেমনস্ট্রেশন পার্টে আপনি পড়া বুঝিয়েছেন, বোর্ড ওয়ার্ক করেছেন, সব কিছু করেছেন, সেটা ডেমনস্ট্রেশন পার্ট হয়ে গেল। কমিউনিকেশন পার্টে থাকছে কি প্রশ্নের উত্তর দেওয়া। তো আপনাকে প্রশ্ন করতেই পারে, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কাকে বলে? আপনি এরকমভাবে উত্তর দেবেন, প্রশান্ত মহাসাগরের উপকূল ঘিরে পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি একত্রে বলয়াকারে অবস্থান করছে। একেই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলা হয়। এই আগ্নেয় বলয়টি পশ্চিম আমেরিকার দক্ষিণে হর্ন অন্তরীপ থেকে আন্দিজ, রকি ও অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জ হয়ে কামচাটকা, জাপান, ফিলিপাইন্স, নিউগিনি থেকে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এছাড়া আপনাকে প্রশ্ন করতে পারে যে লাভা কি? তখন আপনি বলবেন, এই ধরনের লাভা সান্দ্র এবং ধীর গতি সম্পন্ন। এগুলি মোটা আস্তরণে জমে যায় এবং খণ্ডে খণ্ডে বিভক্ত হয়। এই ধরনের লাভা খুবই আঠালো ধরনের হয়। উদাহরণ দেবেন এখানে যে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে এরকম লাভা নির্গত হয়। প্রত্যেকটি প্রশ্নের কিন্তু আপনারা উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ইন্টারভিউ ভালো হবে। এটা আমি আগেও বলেছি, প্রত্যেকটি জিনিসের উদাহরণ দেবেন। এছাড়া আপনাকে প্রশ্ন করতে পারে যে সমকম্পনকাল রেখা কি? সমকম্পনকাল রেখা কি? এছাড়া ধরতে পারে প্লিউম কি, অপসারী পাতসীমানা কাকে বলে? এছাড়া আপনাকে ধরতে পারে যে ভূমধ্যসাগরীয় আলোক স্তম্ভ কাকে বলে? একটি মৃত আগ্নেয়গিরির নাম বলুন বা একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম বলুন। এছাড়া বলতে পারে পাতসীমানায় কোন আগ্নেয়গিরি বেড়ে ওঠে? এটা কিন্তু উত্তর হবে স্ট্র্যাটোভলক্যানো। এছাড়া ধরতে পারে যে ছাত্রছাত্রীদের আগ্নেয়গিরির প্রকল্প করাবেন কিভাবে? এর উত্তরটা আপনারা এরকম দেবেন যে প্লাস্টার অফ প্যারিস দিয়ে তাদের একটি আগ্নেয়গিরির মডেল তৈরি শেখাবো, এরপর রং দিয়ে মডেলটি আকর্ষণীয় করে তুলব। এই সবগুলো ধরার পর আপনাকে পরীক্ষক যদি আর কোনো প্রশ্ন না করেন, তাহলে কিন্তু আপনাকে পরীক্ষক বলবেন যে ধন্যবাদ। তখন কিন্তু আপনি উত্তরে দেবেন ধন্যবাদ স্যার অথবা ধন্যবাদ ম্যাডাম। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডেমনস্ট্রেশন বা কমিউনিকেশন স্কিলের পার্ট কেমন হয়। মাথায় রাখবেন যে ডেমনস্ট্রেশন পার্টে আপনাকে বোর্ড ওয়ার্ক করার সাথে সাথে পড়াতে হবে, আর কমিউনিকেশন স্কিল থাকবে প্রশ্ন। ঠিক আছে? সুতরাং যাই করুন না কেন, বোর্ড ওয়ার্ক করতে করতে পড়ান বা প্রশ্নের উত্তর দিন, সব ক্ষেত্রে কিন্তু আপনি সুন্দর করে উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন। সে যে কোনো বিষয় হোক না কেন, উদাহরণ যদি দেন তাহলে কিন্তু আপনার পরীক্ষাটি ভালো হবে। এবং আজকের যে টিপসটি হলো, অবশ্যই বাড়িতে হাতের লেখা খুব ভালোভাবে স্বচ্ছ করে পরিষ্কারভাবে লেখার প্র্যাকটিস করুন, কারণ আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হতে চলেছেন। সুতরাং আপনার হাতের লেখাটি সবার আগে সুন্দর করতে হবে। নাম্বার 2, যখন আপনি ইন্টারভিউ দেবেন তখন কিন্তু সরাসরি যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, অন্যদিকে চোখ করবেন না বা মাথা নিচু করে কথা বলবেন না। নাম্বার 3, আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, অনেকের এটা ব্যাড হ্যাবিট যে অনেক মানুষ এতটাই রাগী যে রাগী মানুষ কিন্তু পরীক্ষার সময় দেখবেন যে এত ইন্টারভিউ করা হয় তখন কিন্তু নিজের মাথা ঠিক রাখতে পারেন না। মাথায় রাখবেন যে এতদিন ধরে আপনারা অপেক্ষা করেছেন, যখন এই সুযোগটা পেয়েছেন ইন্টারভিউ দেওয়ার, তখন মাথায় রাখবেন যে মাথা ঠান্ডা করে আপনার রাগটাকে কন্ট্রোল করে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার পরীক্ষাটি ভালো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।